ম্যাম সপ্তাহে কদিন করে ক্লাস হবে, মানে এমনি ওই পেইড কোর্সে ভর্তি হলে? পেড কোর্সের ক্ষেত্রে আমরা প্রত্যেককে বলছি যে 3 দিন করে বলছি, কিন্তু সেটা 4 দিন ক্লাস হবে প্রত্যেকের। মানে আমাদের অলরেডি একটা ব্যাচ চলছে, সেই ব্যাচেও 4 দিন ক্লাস হবে, এবং নিউ যে ব্যাচটা স্টার্ট হবে সেখানেও। এবং তোমাদেরকে আরেকটা খবর দিই, যে অনেকেই কনফিউজড ছিলে যে 9-10 এর ক্ষেত্রে পরীক্ষায় বসতে পারবে নাকি দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবে। এই কনফিউশনে যারা ছিলে, এটা আমরা খবর পেয়েছি যে 9-10 এবং 9 to 12 অর্থাৎ 11-12 এর পার্টে দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, এবার যদি বাই চান্স পরীক্ষার ডেট যদি সেম পড়ে, সেক্ষেত্রে তোমাকে যে কোনো একটাকে প্রেফার করে সেখানে পরীক্ষাতে যেতে হবে, পরীক্ষা দিতে বসতে হবে। যদি আলাদা আলাদা শিফট পড়ে, সেক্ষেত্রে তুমি আলাদা আলাদা শিফটে পরীক্ষা দিতে পারো। একটা শিফটে গিয়ে প্রথমটা দিয়ে এলে, দ্বিতীয় শিফটে গিয়ে পরেরটা দিলে। ঠিক আছে, এবং যদি কাছাকাছি সেন্টার পড়ে সেক্ষেত্রেও তোমরা দিতে পারবে। ম্যাম সাউন্ডটা আস্তে আসছে। আচ্ছা, প্রত্যেকেরই তাই শোনাচ্ছে? না না ঠিক আছে সাউন্ড। ম্যাম ঠিক আছে, ম্যাম ঠিক আছে, সাউন্ড ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলছিলাম, যে মানে দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, 9-10 এবং 9 to 12 দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যাবে। আর সপ্তাহে যেটা বললাম যে সপ্তাহে 3 থেকে 4 দিনই ক্লাস থাকবে, এবং প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে, তোমরা নিজেদের মতো করে যখন খুশি দেখতেও পারবে। ঠিক আছে, আচ্ছা চলো, অনেকেই চলে এসছে, এবার আমরা ক্লাস শুরু করি। ঠিক আছে, আচ্ছা দেখা যাচ্ছে? দেখা গেলে বলবে। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো আজ আমরা পড়ব এসএলএসটির একটি টপিক, যেটি আধুনিক সাহিত্যের মধ্যে পড়ছে, নাট্যকার দীনবন্ধু মিত্র। এবং দীনবন্ধু মিত্র সম্পর্কিত সমস্ত তথ্য আমরা জানবো, বিশেষ করে তার নাটকগুলো সম্পর্কে তো আমরা বিস্তারিত জানবোই, সঙ্গে তার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্য আছে, তার অন্যান্য রচনা, যে রচনাগুলোর খুব ইম্পর্টেন্ট যে রচনাগুলো আছে সেগুলো সম্পর্কেও আমরা খুঁটিনাটি কিছু কিছু তথ্য জানবো। ঠিক আছে, এবং পড়ার সময় আমরা এমন ভাবে পড়বো যাতে প্রতিটা ইনফরমেশন আমাদের মনে থেকে যায়। ঠিক আছে, চলো দেখো, দেখে নিই আমরা মোটামুটি কি কি জানবো। একটা এক নজরে ছোট্ট করে এখানে একটু দেখে নিই। বলছে জন্ম পরিচয় সম্পর্কে জানবো, জন্ম সম্পর্কিত, এবং তার পিতা মাতা ইত্যাদি নানান রকম। তার যে রচনা, নাটক ছাড়াও, নাটক তো আছেই, সঙ্গে নাটক ছাড়াও আর অন্যান্য যে সমস্ত রচনা আছে সমস্ত রচনাগুলোকে জানবো। রচিত যে নাটক, সেই নাটকগুলো সম্পর্কে বিশ্লেষণ করব, অর্থাৎ বিস্তারিত জানবো যে নাটকগুলি তিনি রচনা করেছেন। যেহেতু নাট্যকার দীনবন্ধু মিত্র, সুতরাং নাটক নিয়ে আমাদের একটু বেশি জানা প্রয়োজন। এছাড়া অন্যান্য বেশ কিছু তথ্য জানবো, আর কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমে দেখো, নাট্যকার দীনবন্ধু মিত্র কোথায় জন্মগ্রহণ করছেন। বলছে নদিয়া জেলার চৌবেড়িয়া গ্রামে উনি জন্মগ্রহণ করছেন 1 নভেম্বর 1830-এ। ওনার পিতৃদত্ত নাম, অর্থাৎ আমরা যে নামে ওনাকে চিনি দীনবন্ধু মিত্র, এটি কিন্তু ওনার পিতৃদত্ত নাম নয়। ওনার পিতৃদত্ত নাম কি ছিল? গন্ধর্ব নারায়ণ। এবং তার পিতার নাম হচ্ছে কালাচাঁদ মিশ্র। তোমরা ইনফরমেশন গুলো একটু আমি যখন বলছি সঙ্গে সঙ্গে মনে রাখার চেষ্টা করবে, কারণ যখন প্রশ্ন উত্তর আলোচনা করব সেই সময় প্রয়োজন হবে। ঠিক আছে, তো তার পিতা তাকে কি নাম দিয়েছিলেন? গন্ধর্ব নারায়ণ। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এসএলএসটির জন্য। নেক্সট, দীনবন্ধু মিত্র যে নাটক রচনা করেছিলেন, নাটক রচনার ক্ষেত্রে উনি কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? মধুসূদনের দ্বারা। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তের দ্বারা উনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন তার নাটক রচনার ক্ষেত্রে। এছাড়াও তাকে আমরা 2টি পত্রিকাতে লেখালেখি করতে দেখতে পাই। পত্রিকা দুটির নাম কি? এক হচ্ছে সংবাদ প্রভাকর, 2 হচ্ছে সাধুরঞ্জন। যার মধ্যে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে? খুব বিখ্যাত সংবাদ প্রভাকর পত্রিকা, যার সম্পাদক ঈশ্বর গুপ্ত। ঠিক আছে,
এবং উনি সাধুরঞ্জন পত্রিকাতেও লেখালেখি করেছিলেন। তো তার সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ বা সাহিত্য রচনা জগতে উনি পদার্পণ করেন মূলত সংবাদ প্রভাকর পত্রিকার হাত ধরে। ঠিক আছে, যার জন্য এই পত্রিকাটি খুব ইম্পর্টেন্ট। এবং সাধুরঞ্জন পত্রিকাতে যে তিনি লিখেছিলেন, মনে করা হয় যে দীনবন্ধু মিত্রের প্রথম কবিতা মানব চরিত্র, যেটি এই সাধুরঞ্জনে প্রকাশিত হয়। মনে থাকবে যে সাধুরঞ্জনে মনে করা হয়, মানে একদম শিওর নয়, তবে মনে করা হয় যে তার প্রথম কবিতা হচ্ছে মানব চরিত্র, যেটি সাপ্তাহিক সাধুরঞ্জন, অর্থাৎ সাধুরঞ্জন তখন সাপ্তাহিক ভাবে প্রকাশিত হতো, তো সেখানে প্রকাশিত হয়। তাহলে এই পেজে আমরা কি কি ইনফরমেশন পেলাম এক নজরে একটু দেখে নিই। প্রথমত তার জন্ম পেলাম চৌবেড়িয়া গ্রামে, নদিয়াতে। তার পিতৃদত্ত নাম, তার পিতা নাম দিয়েছিলেন কি বলো? পিতা নাম দিয়েছিলেন গন্ধর্বনারায়ণ। গন্ধর্বনারায়ণ। আচ্ছা, গন্ধর্বনারায়ণ। তার পিতার নাম কি ছিল? কালাচাঁদ মিত্র। কালাচাঁদ মিত্র। দেখেই বলো, কারণ দেখে বললেও মুখে যখন বলছো এটা মনে থেকে যাবে পরবর্তীতে, ঠিক আছে? কালাচাঁদ মিত্র। নাট্যকার দীনবন্ধু মিত্র কার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন? মধুসূদন। এবং এখানে ঈশ্বর গুপ্তের নামটাও আসবে, এইখানটা আমি পরের আরেকটা পেজে যখন আলোচনা করব তখন বলবো। নাটকের ক্ষেত্রে কিন্তু মধুসূদন দত্তের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, কিন্তু তাকে ভাব শিষ্য বলা হয় ঈশ্বর গুপ্তের, কারণ ঈশ্বর গুপ্ত তার উপরে বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিলেন। ঠিক আছে, তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে দীনবন্ধু মিত্র কার ভাব শিষ্য ছিলেন, তখন হবে ঈশ্বর গুপ্ত। আর যদি প্রশ্ন করে যে নাট্যক্ষেত্রে তিনি কার দ্বারা প্রভাবান্বিত হয়েছিলেন, মধুসূদন। ঠিক আছে, তাহলে দুটো প্রশ্ন কিন্তু আলাদা এবং উত্তরও আলাদা। আচ্ছা, এছাড়া তার দুটি পত্রিকাতে আমরা লেখালেখি করতে দেখতে পাই। পত্রিকা দুটির নাম সংবাদ প্রভাকর, সাধুরঞ্জন। তার প্রথম কবিতা মানব চরিত্র, এটি প্রকাশিত হয় সাপ্তাহিক সাধুরঞ্জন। ঠিক আছে, তাহলে চলো নেক্সট। এবারে আমরা দেখব তিনি যে রচনাগুলো করেছিলেন, সেই রচনাগুলো এক নজরে একটু দেখে নেব ছোট করে, তারপর বিস্তারিত জানবো। তো দেখো, প্রথমত, আচ্ছা দেখা যাচ্ছে কি নাকি বড্ড ছোট লাগছে? ঠিক আছে, দেখো একটু বড় করুন। বড় তো এখানে করা যাবে না। আচ্ছা, ফোনটাকে না একটু রোটেট করে নাও, রোটেট করে নিলে ফোনটা ফুল স্ক্রিন হয়ে যাবে, তখন ভালো বোঝা যাবে। ঠিক আছে, ফোনটা রোটেট করে নিলে ভালো বোঝা যাবে। আচ্ছা, নীল দর্পণ। নীল দর্পণ হচ্ছে তার নাটকের মধ্যে আমরা তিনটি ভাগ পাই মূলত। কি কি? সামাজিক নাটক, রোমান্টিক নাটক এবং প্রহসন। সামাজিক নাটকের মধ্যে আসছে নীল দর্পণ, রোমান্টিক নাটকের মধ্যে আসছে নবীন তপস্বিনী, লীলাবতী এবং কমলে কামিনী, আর প্রহসনের মধ্যে আসছেও বাকি তিনটি, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বাড়ি। এইগুলোই তার নাটক সম্পর্কিত রচনা। এবং এই রচনাগুলো প্রতিটাই, জানো তোমরা প্রত্যেকে, যে প্রতিটাই খুব বিখ্যাত রচনা, এবং সেই জন্য প্রতিটা সম্পর্কেই আমাদের জানতে হবে। সব থেকে বেশি যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে নীল দর্পণ। নীল দর্পণ, যেটি সর্বপ্রথম প্রকাশিত হয় বা রচিত হয় দীনবন্ধু মিত্রের দ্বারা। ঠিক আছে, এটি সামাজিক নাটক। এবার এখানে উনি এই যে রচনাটি প্রথম উনি লেখেন, এই রচনাটি কিন্তু উনি নিজের নামে প্রকাশিত করেননি, নাম দিয়েছিলেন। এখানে ছোট করে লেখা আছে, আর পরে যখন পড়বো তখন এর নামটা, আমরা সম্পূর্ণ নামটা জানবো যে উনি নিজের কি নাম দিয়েছিলেন। সেটার শর্ট ফর্ম বা ছোট করে হচ্ছে কেনচিৎ পথিক নাভি প্রণীতম। ঠিক আছে, এই ছদ্মনাম উনি ব্যবহার করেছিলেন। 1816 সালে এটি প্রকাশিত হচ্ছে। নবীন তপস্বিনী 1863-তে, যেটি শেক্সপিয়ারের ফলস্টাফের অনুকরণে রচিত। কার অনুকরণে কি রচনা হচ্ছে এগুলো মনে রাখতে হবে। সাপোজ ধরো তোমাকে প্রশ্ন দিল শেক্সপিয়ারের ফলস্টাফের অনুকরণে রচিত নাটক কোনটি, দীনবন্ধু মিত্র নামও তোমাকে উল্লেখ করলো না, তখন কি হবে? উত্তর নবীন তপস্বিনী। এবং নবীন তপস্বিনী কাকে উৎসর্গ করা হয়?
বঙ্কিমচন্দ্র। এবার দেখো চট্টোপাধ্যায়। আমরা এরকম ভাবে মনে রাখতে পারি যে বঙ্কিমচন্দ্রর সাথে নবীন তপস্বিনী যাবে। কিভাবে মনে রাখবো? দেখো আমরা সাহিত্য জগতে বা একদম শুরুর দিকে, সাহিত্যের শুরুর দিকে আমরা যাদের নাম পাই তাদের মধ্যে বঙ্কিমচন্দ্র অন্যতম গুরুত্বপূর্ণ, কারণ উনি এই উপন্যাস বা গদ্য রচনার এই পাঠটা উনি শুরু করেছিলেন, উপন্যাস রচনার। তো বঙ্কিমচন্দ্র কিন্তু ধর্ম সম্পর্কে একটা গোঁড়ামি ছিল বঙ্কিমচন্দ্রের মধ্যে। তাহলে আমরা এই হিসাবে মনে রাখতে পারি যে নবীন একদম শুরুর দিকের উনি বঙ্কিমচন্দ্র, এবং তপস্বিনী অর্থাৎ তপস্যা, বা এই যে বঙ্কিমচন্দ্রের মধ্যে যে ধর্মীয় গোঁড়ামি ছিল বা ধর্ম সম্পর্কে উনি গোঁড়া ছিলেন, সেটা হিসাবে আমরা মনে রাখতে পারি। তাহলে দেখো এবার থেকে কিন্তু আর ভোলা হবে না, একদমই ভুলবে না, যদি নবীন তপস্বিনী অর্থাৎ সাহিত্য জগতের শুরুর দিকে এবং বলো, আমার ডায়েরি জেনে দেবো। কেউ কিছু বলছো, বোঝা যাচ্ছে না কি বলছো। আচ্ছা, যার প্রয়োজন হবে না সে একটু মাইকটা অন অফ করে রাখবে, প্রয়োজনে অন করবে, ঠিক আছে? না হলে অন্যদের একটু ডিস্টার্ব হবে, অন্যদের ডিস্টার্ব না হয় যাতে, তাহলে মাইকটা অন অফ করে রাখো। চলো, তারপর চলে আসছে লীলাবতী। লীলাবতী হচ্ছে রোমান্টিক নাটক। রোমান্টিক নাটকের মধ্যে নবীন তপস্বিনীও কিন্তু রোমান্টিক নাটক, লীলাবতী রোমান্টিক নাটক, এবং কমলে কামিনীও রোমান্টিক নাটক। লীলাবতীকে আবার কেউ কেউ সামাজিক নাটকও বলছেন। তাহলে লীলাবতী রোমান্টিক আবার সামাজিক। এবার বলতে পারো যে ম্যাম যদি প্রশ্ন আসে যে লীলাবতী কি ধরনের নাটক, বলে অপশানে রোমান্টিক এবং সামাজিক দুটোই থাকলো, তাহলে কি উত্তর দেবে? বলো তো দেখি কি উত্তর দেবে। রোমান্টিক নাটক হবে। অবশ্যই রোমান্টিক নাটক উত্তর হবে তখন, কিন্তু যদি রোমান্টিক নাটক অপশানে না থাকে সেক্ষেত্রে তখন সামাজিক নাটক হবে, ঠিক আছে? এবার চলে আসছে কমলে কামিনী। কমলে কামিনীও রোমান্টিক নাটক, এবং এটি দীনবন্ধু মিত্র রচিত শেষ নাটক, যেটি উৎসর্গ করা হয় যতীন্দ্রমোহন ঠাকুর বাহাদুরকে। যতীন্দ্রমোহন ঠাকুর, ওনার নাম, সম্পূর্ণ নাম যতীন্দ্রমোহন ঠাকুর বাহাদুর, অর্থাৎ উনি বাহাদুর উপাধি পেয়েছিলেন পরে, ঠিক আছে? তো দুটো উৎসর্গ কিন্তু আমরা পেলাম, নবীন তপস্বিনী বঙ্কিমচন্দ্র, কমলে কামিনী যতীন্দ্রমোহন ঠাকুর। এবার আসছে সধবার একাদশী। সধবা, ঠিক আছে? সধবার একাদশী এর বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু হচ্ছে আত্মসমালোচনা। এর প্রকাশকাল কত? 1866। এর ভূমিকা লিখছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো কিভাবে আমরা মনে রাখতে পারি সধবার একাদশীর সাথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো শরৎচন্দ্রের রচনাতে কিন্তু আমরা নারী চরিত্রের বিভিন্ন ধরনের নারী চরিত্র এবং সেই নারী চরিত্রের মধ্যে যে বৈচিত্র্য, তা কিন্তু আমরা শরৎচন্দ্রের মধ্যেই দেখতে পাই, তাই না? তো সধবার একাদশীও দেখো নামের মধ্যে সধবা, অর্থাৎ নারীর কোনো নারী ক্যারেক্টার সম্পর্কে বলা হচ্ছে, তাহলে সেই হিসাবে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মনে রাখতে পারি, ঠিক আছে? ভূমিকা লিখছেন উনি কত সালে? 1326-এ। এই সধবার একাদশী প্রথম অভিনীত হচ্ছে বাগবাজার অ্যামেচার থিয়েটারে। বাগবাজার কোথায়? কলকাতায়, কলকাতার বাগবাজার অ্যামেচার থিয়েটারে। এবং এই নাটকটি 3টি অংশে বিভক্ত। এরপর আসছে বিয়ে পাগলা বুড়ো এবং জামাই বাড়ি। দেখো সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো এবং জামাই বাড়ি, এই তিনটি হচ্ছে প্রহসন। তাহলে নেক্সট আসছে বিয়ে পাগলা বুড়ো, যার বিষয়বস্তু হচ্ছে পর সমালোচনা, মানে কোনো একজন ব্যক্তির অর্থাৎ পরের সমালোচনা করা হচ্ছে, যেটি মঞ্চস্থ হচ্ছে 1872-এ। আর লাস্ট আসছে জামাই বাড়ি, যেটি 1872-এ প্রকাশিত হচ্ছে। তাহলে এখানে আমরা মোটামুটি নাটক যেগুলো আছে সেগুলো সম্পর্কে ছোট করে ইনফরমেশন গুলো কিন্তু জেনে নিলাম, ঠিক আছে? কি কি জানলাম? প্রথমত আমরা উৎসর্গগুলো বলবো। আচ্ছা, প্রথমে দেখি কি ধরনের নাটক। সামাজিক নাটক কোনটি আসছে? নীলদর্পণ। রোমান্টিক নাটক নবীন তপস্বিনী, লীলাবতী এবং কমলে কামিনী। এর মধ্যে লীলাবতীকে কেউ কেউ সামাজিক নাটক বলছে। এরপর আসছে প্রহসন। কি কি? বিয়ে পাগলা বুড়ো, জামাই বাড়ি।
সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো এবং জামাই বাড়ি। তাহলে 3টি প্রহসনও পেয়ে গেলাম। এবার প্রথমে আসি উৎসর্গ। বঙ্কিমচন্দ্রকে উৎসর্গ করা হয়েছিল কোন নাটক? না দেখে বলার চেষ্টা করো। নবীন তপস্বী। নবীন তপস্বী। যতীন্দ্রমোহন ঠাকুর বাহাদুরকে কোন নাটক উৎসর্গ করা হয়েছে? কমলে সধবার একাদশী নাটকের ভূমিকা লিখছেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর এটি অভিনীত হচ্ছে প্রথম কোথায়? ঠিক আছে, বাগবাজার আমেচার থিয়েটারে। তাহলে বেসিক ইনফরমেশন গুলো কিন্তু আমাদের মনে থাকছে। আরো একটা হচ্ছে শেক্সপিয়ারের ফলস্টাফের অনুকরণে রচিত কোন নাটক? যেটি বঙ্কিমচন্দ্রকে উৎসর্গ করা হয়। হ্যাঁ, বঙ্কিমচন্দ্রকে উৎসর্গ করা হয়েছে যেটি, সেটাই শেক্সপিয়ারের অনুকরণে রচিত। তাহলে মনে থাকবে। ঠিক আছে, চলো এবার চলে আসি নাটক ছাড়া তার আর কি কি রচনা আছে সেগুলো ছোট্ট করে দেখে নিই। প্রথমত আসছে দ্বাদশ কবিতা, উনি রচনা করেছিলেন, যেটি 1872 প্রকাশিত হয়। আর সুরধ্বনির কাব্য, যেটির প্রথম ভাগ প্রকাশিত হচ্ছে 1871 আর দ্বিতীয় ভাগ হচ্ছে 1876। জাস্ট একটু মনে রাখবে, যদি এমন প্রশ্ন দেয় যে দীনবন্ধু মিত্র তো নাট্যকার, এবার ওনাকে তো আলাদা করে কাব্যে মানে কবি হিসাবে বা অন্য কোনো রচয়িতা হিসাবে আমরা তো আলোচনা করছি না, বা এসএলএসটি সিলেবাসে আমাদের নেই। কিন্তু এই টুকরো টুকরো ইনফরমেশন, যেহেতু উনি নাটক ছাড়া আর দুটো একটা অন্যান্য রচনা লিখেছেন, সেই জন্যই এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইগুলো শুধু আমরা নামগুলোই মনে রাখবো, এটাই যথেষ্ট। যে দ্বাদশ কবিতা লিখছেন দীনবন্ধু মিত্র, সুরধ্বনি কাব্য লিখছেন দীনবন্ধু মিত্র। নেক্সট, তিনি বেশ কিছু গদ্য রচনাও লিখেছিলেন, যার মধ্যে অন্যতম বিখ্যাত সিনেমা ভানু বন্দ্যোপাধ্যায়ের যমলায় জীবন্ত মানুষ, যার রচয়িতাকে দীনবন্ধু মিত্র। ঠিক আছে, এটি একটি ব্যঙ্গাত্মক গদ্য রচনা। আমরা নিশ্চয়ই মানে বাংলা ছাত্রছাত্রীরা অবশ্যই যমলায় জীবন্ত মানুষ প্রায় প্রত্যেকেই দেখেছি। তো এর বিষয়বস্তু সম্পর্কে তো বলার কোনো প্রয়োজনই নেই, তবুও দেখো বলছি এটি একটি ব্যঙ্গাত্মক রচনা, ভীষণই হাসির মজাদার একটি রচনা, যেখানে মানুষের জীবন ও মৃত্যুর পরে তার যাত্রা কি রকম হয় সেটি একটি মজার চরিত্রের মাধ্যমে এবং মজার দৃশ্যের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যেটি প্রকাশিত হচ্ছে কোথায়, কোন পত্রিকাতে? বঙ্গদর্শন পত্রিকা। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা আরো একটি পত্রিকা পেলাম। এর আগে দুটো পত্রিকা পেয়েছিলাম, কি কি? সাধুরঞ্জন এবং সংবাদ প্রভাকর। সাধুরঞ্জন এবং সংবাদ প্রভাকর। আর এখানে পাচ্ছি বঙ্গদর্শন, যেখানে প্রকাশিত হচ্ছে যমলায় জীবন্ত মানুষ। ঠিক আছে, তাহলে 1279 বঙ্গাব্দে কার্তিক সংখ্যায় প্রকাশিত হচ্ছে। মূলত পত্রিকাটির নাম মনে রাখবে, বঙ্গদর্শন। নেক্সট আসছে পোড়ামহেশ্বর, যেটি মূলত সমাজের বিভিন্ন কুসংস্কার এবং অন্ধবিশ্বাস নিয়ে রচিত। এটিও একটি ব্যঙ্গাত্মক রচনা, যেটি প্রকাশিত হচ্ছে গল্পটি মঞ্চস্থ পত্রিকায়। মঞ্চস্থ পত্রিকায় প্রকাশিত হচ্ছে 1279 বঙ্গাব্দে কার্তিক সংখ্যায়। আর আসছে কি, দীনবন্ধু মিত্রের আরো কতগুলো এই ধরনের গদ্য রচনা, যেমন সধবার একাদশী, কিশোরী, এগুলো কিছুটা হলেও গদ্য রচনা, মানে অভিনয়ের সাথে উনি কিছুটা গদ্য ভাবেও এগুলোকে প্রকাশ করেছিলেন। ঠিক আছে, মানে অন্য মানে গদ্য স্কেচ বলা হচ্ছে এগুলোকে। তো এইগুলোর নাম মূলত যমলায় জীবন্ত মানুষ এবং পোড়ামহেশ্বর, এই দুটোর নাম মনে রাখলেই হবে, এগুলোর প্রয়োজন নেই, জাস্ট একবার দেখে রাখো। ঠিক আছে, নেক্সট চলে আসছি। আচ্ছা, তাহলে যমলায় জীবন্ত মানুষ প্রকাশিত হচ্ছে কোন পত্রিকা? বঙ্গদর্শন এবং পোড়ামহেশ্বর। ঠিক আছে, তাহলে এবার চলে আসি, দেখো যে নাটকগুলো পাচ্ছি সেই নাটকগুলো সম্পর্কে বিস্তারিততে। প্রথমে চলে আসবো নীলদর্পণ। নীলদর্পণ সামাজিক নাটক, এটা আমরা প্রত্যেকেই জানি, তাই তো? নীলদর্পণ যে সামাজিক নাটক, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং নাটকটি উনি রচনা করছেন কোথায় বসে? ঢাকায় বসে। এবং এই নাটকের যে ঘটনা, সেই ঘটনাও কিন্তু এই ঢাকার বিভিন্ন অঞ্চল, সেই সমস্ত ঢাকার আশেপাশের অঞ্চলকে মূলত কিছুটা নেওয়া হয়েছে এই রচনার মধ্যে। ঠিক আছে, এই নাটকের ঘটনাবলী গৃহীত হয়েছে কোন কোন জায়গা থেকে? মূলত দেখো, যশোহর, খুলনা, নদিয়া এবং 24 পরগনা জেলা থেকে। এবারে দেখো যে নাটকটি কি ছদ্মনামে উনি প্রকাশ করেছিলেন। আগে দেখেছিলাম আমরা এইটুকু, কেনচিৎ
পথিকানাভি প্রণীতম, এর সম্পূর্ণটা কি? নীলকর বিষধর দর্শন কাতর প্রজানিকর ক্ষেমঙ্করেণ কেনচিৎ পথিকানাভি প্রণীতম। এই সম্পূর্ণ নামটা উনি ছদ্মনাম হিসাবে ব্যবহার করেছিলেন, যার জন্য খুঁজে পাওয়া যায়নি যে নাটকটি রচনা করেছিলেন কে, এবং যেটা অনুবাদ হয়েছিল পরে সেই অনুবাদটাও বলা হয় যে মধুসূদন দত্ত অনুবাদ করেছিলেন আর নেটিভ ছদ্মনামে। তো মধুসূদন দত্তকেও খুঁজে পাননি ইংরেজরা, কারণ ইংরেজদের বিরুদ্ধেই এই নাটকটি, তাই তো। তো যেহেতু মধুসূদন দত্ত বা এই নাটকের রচয়িতাকে আইডেন্টিফাই করতে পারেননি ইংরেজরা, ফলত যিনি প্রকাশ করেছিলেন তার নামে অভিযোগ দায়ের করেছিলেন ইংরেজরা। ঠিক আছে, তো যাই হোক, ঢাকা থেকে এটি প্রকাশিত হচ্ছে। দেখো, ঢাকায় বসে উনি রচনা করছেন, আবার ঢাকা থেকে প্রকাশিতও হচ্ছে নাটকটি। কি নামে প্রকাশিত হচ্ছে, এটি এই ছদ্মনামটি অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। নেক্সট, এই নাটকটি প্রথম বাংলা নাটক যা ইংরাজিতে অনুবাদ হয়। তাহলে যদি প্রশ্ন আসে, এটাও কিন্তু একটা বিখ্যাত মানে খুব উল্লেখযোগ্য একটি প্রশ্ন, সেটি হলো বাংলা সাহিত্যের কোন নাটক যেটি সর্বপ্রথম ইংরাজিতে অনুবাদ করা হয়? কোন নাটক হবে সেক্ষেত্রে উত্তর নীলদর্পণ। ঠিক আছে, এবং এই অনুবাদটি করেছিলেন, বলা হয় যে মাইকেল মধুসূদন দত্ত নেটিভ ছদ্মনাম ব্যবহার করে উনি এই নাটকটি অনুবাদ করেন, এবং এই নেটিভ ছদ্মনামটি যে মাইকেল মধুসূদন দত্তের, এটি অনুমান করেন বা এই পরিচয় সামনে আনেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আবার পরবর্তীতে গিয়ে আবার অনেকে অস্বীকারও করছেন যে নেটিভ ছদ্মনাম মধুসূদন দত্তের নয়, তো সেটা সমালোচনার মধ্যে পড়ছে, তো আমরা ওদিকে যাব না। বঙ্কিমচন্দ্র মূলত উনি বলছেন যে নেটিভ ছদ্মনামটি মাইকেল মধুসূদন দত্তের। এবারে চলে আসবে ইংরাজি অনুবাদের নাম কি। এই প্রশ্ন কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে। নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদের নাম নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। পুরো নামটা মনে রাখবে, নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি কি ইনফরমেশন পেলাম এক নজরে? সামাজিক নাটক কোথায় বসে রচনা করা হয়? ঢাকায়। নাটকটি প্রকাশিত হয় প্রথম কোথায়? ঢাকাতে। ঢাকা থেকে। এই নাটকটির ইংরাজি অনুবাদ করেছিলেন কে? ওনার ছদ্মনাম কি ছিল এক্ষেত্রে? নেটিভ ছদ্মনাম। এবং প্রকাশিত হচ্ছে ইংরাজি অনুবাদটি কত সালে? 1861। আর ইংরাজি অনুবাদের নাম কি? নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। আর বাংলা সাহিত্যের প্রথম কোন নাটক ইংরাজিতে অনুদিত হয়? নীলদর্পণ। ঠিক আছে, তাহলে আর একটি প্রশ্ন এখানে আছে, সেটি হলো মাইকেল মধুসূদন দত্তই যে নেটিভ ছদ্মনাম ব্যবহার করেছিলেন, এই পরিচয় সামনে আনেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, নেক্সট চলে আসি। দেখো, নীলদর্পণ সম্পর্কে আরো বেশ কিছু তথ্য। এই যে ইংরাজি অনুবাদটি করা হয়েছিল, এই ইংরাজি অনুবাদটি প্রকাশ করেছিলেন কে? পাদ্রি জেমস লং। ঠিক আছে, তো নাটকে যেহেতু অনুবাদকের কোনো নাম ছিল না, নেটিভ নাম ছিল, এবং এই বইটি প্রায় 500 কপি ছাপা হয়েছিল, ফলত অনুবাদককে খুঁজে না পাওয়ার জন্য প্রকাশককে 1 মাস কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা করা হয়, এবং সেই টাকা দিয়েছিলেন কে? কালীপ্রসন্ন সিংহ। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কালীপ্রসন্ন সিংহই এই টাকা দিয়েছিলেন, এই জরিমানার টাকা। আর যে শাস্তি দেওয়া হয়েছিল সেটি কি? 1 মাসের কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা। নেক্সট, বিখ্যাত মার্কিন মহিলা ঔপন্যাসিক হ্যারিয়েট রিচার্ড স্ট্রো এনার আঙ্কেল টমস কেবিন এর সাথে তুলনা করা হয়েছে এই নীলদর্পণ নাটকটিকে। এবং নীলদর্পণ নাটকটি কিছুটা মানে ট্র্যাজেডি নয়, কিছুটা মেলোড্রামা টাইপের। ঠিক আছে, আর এখানকার উল্লেখযোগ্য বেশ কিছু চরিত্র, ধরো এমন প্রশ্ন আসলো যে গোলকচন্দ্র বসু এই চরিত্রটি কোন নাটকের চরিত্র? ঠিক আছে, বা ক্ষান্তমণি
এই চরিত্রটি কোন নাটকের চরিত্র। মূলত বিখ্যাত চরিত্রগুলোর নামই দেয়। তো যদি এমন প্রশ্ন আসে সেক্ষেত্রে আমাদের চরিত্রগুলোর নামও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখো পর পর নামগুলো আমি সুন্দরভাবে নোটস থেকে তুলে দিয়েছি তোমাদের এখানে। গোলকচন্দ্র বসু আর তার স্ত্রীর নাম সাবিত্রী, পাশাপাশি রেখেছি নবীন মাধব যাকে সর্পর বৃকোদর বলা হয়। মেলোড্রামাটা কি? ট্র্যাজেডি? আবার বলো। ম্যাম ওই ট্র্যাজেডি নয় মেলোড্রামা, তো মেলোড্রামা বলতে কি বুঝি আমরা? মানে ড্রামারই এক ধরনের মানে ভাগ, ঠিক আছে। ট্র্যাজেডির যে বৈশিষ্ট্য সেই রকম বৈশিষ্ট্য নীলদর্পণে আমরা দেখতে পাই না। ট্র্যাজেডির ক্ষেত্রে ট্র্যাজেডির বৈশিষ্ট্য হলো যে কি বলবো, মানে ট্র্যাজেডির বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যে মানে বাস্তব পৃথিবীর মানুষ হবে, কিন্তু তার সঙ্গে মানে তার এমন কোন একটা প্রতিপতা বা একটা ঘাত প্রতিঘাত দেখানো হবে যে সে একটা কোনো পরিস্থিতিকে কনকোয়ার করতে চাইছে কিন্তু সে শেষ পর্যন্ত ডিফিটেড হচ্ছে। এবং মেলোড্রামাটা ইটস দ্য পার্ট অফ ড্রামা। বেসিক্যালি এটাকে বলে অতি নাটকীয়তা, মানে অতিরিক্ত চোখের জল ফেলা কোন একটা বিশেষ অনুষঙ্গে, যেটা ঠিক নাটকোচিত যুক্তি মেনটেন করে না সবসময়। একদমই তাই। তো এটাই হচ্ছে ট্র্যাজেডি এবং মেলোড্রামা, ঠিক আছে। মানে ট্র্যাজেডির বৈশিষ্ট্য এর মধ্যে নেই, কিছুটা মেলোড্রামা টাইপের এই নীলদর্পণ নাটকটি। আর এই চরিত্রগুলোই আমরা পাচ্ছি নীলদর্পণ নাটকে, ঠিক আছে। দেখো তারপর চলে আসি। আচ্ছা, আরো একটা ব্যাপার, সেটা হলো এই যে নাটকগুলো আমরা পাচ্ছি, প্রত্যেকটা নাটকের এই চরিত্রগুলো সম্পর্কে আমরা চরিত্রগুলোর নামটা জাস্ট জেনে রাখছি। তো আজকের ক্লাসে আমি নাটকের গল্পগুলো সম্পর্কে বিস্তারিত বলছি না, কারণ সেটা বললে অনেক লেন্দি আলোচনা হয়ে যাবে, অত লেন্দি আমাদের হয়তো প্রয়োজনও হবে না। জাস্ট জানার জন্য গল্পগুলো আমি একটা কাজ করব, তোমাদেরকে একটা আলাদা ভিডিও করে আমাদের ইউটিউবে দিয়ে দেব এই গল্পগুলো সম্পর্কে, মানে নাটকগুলো সম্পর্কে একটু ছোট ছোট আলোচনা, ঠিক আছে। তাহলে তোমাদেরও সুবিধা হবে, একেবারে একটু দেখেও নিতে পারবে যে মানে মেন গল্পটা জানা থাকলে কি হয় যে চরিত্রগুলোর নাম মনে থাকে, তো সেটাও তোমাদের মনে থাকতে সুবিধা হবে, ঠিক আছে। সেটা আমি নেক্সট দিন একটা ভিডিও করে তোমাদেরকে ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে। চলো এবার চলে আসি নবীন তপস্বিনী। নবীন তপস্বিনী রোমান্টিক নাটক, এবং এই নাটকটি উৎসর্গপত্রে বঙ্কিমচন্দ্রের নাম ছিল, এই দুটো আমরা ইনফরমেশন জানি। এবার যেগুলো জানি না সেগুলো কি বলছে, মনে করা হয় এই নাটকের যে চরিত্র জলধর বলে একটি খুব ইম্পর্টেন্ট চরিত্র এই নাটকের, যে চরিত্রটি শেক্সপিয়ারের ম্যারি ওয়াইফস অফ উইন্ডসর এই এর ফলস্টাফ বলে একটি চরিত্র আছে, এই চরিত্রের অনুকরণে এই জলধর চরিত্রটি নির্মাণ করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানেও কিন্তু আমরা প্রথমে পেয়েছিলাম যে শেক্সপিয়ারের অনুকরণে এই নাটকটি রচিত হচ্ছে। তো সেই নাটকটি হচ্ছে মানে কোন চরিত্র, মূলত ফলস্টাফের অনুকরণে জলধর চরিত্রটি নির্মাণ হচ্ছে। নেক্সট, নাটকটি ঢাকায় পূর্ববঙ্গ ভূমিতে প্রথম অভিনীত হচ্ছে, ঢাকার পূর্ববঙ্গ ভূমিতে। আর 1872 খ্রিস্টাব্দে 7ই সেপ্টেম্বর এই নাটকটি ন্যাশনাল থিয়েটারে মঞ্চস্থ হচ্ছে। আচ্ছা, কেউ একদম মিউট করুন, খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। 1872 খ্রিস্টাব্দে, প্রয়োজন না হলে কেউ মাইকটা অন করো না, প্রয়োজনে অন করো, ঠিক আছে, কারণ অন্যদের ডিস্টার্ব করো না। যাই হোক, চলো 1872 খ্রিস্টাব্দে 7ই সেপ্টেম্বর এই নাটকটি ন্যাশনাল থিয়েটারে মঞ্চস্থ হচ্ছে। তাহলে প্রথমে অভিনীত হচ্ছে কিন্তু ঢাকাতে, যেমন নীলদর্পণ নাটকটিও হয়েছিল, আর নবীন তপস্বিনী পরবর্তীতে অভিনীত হচ্ছে ন্যাশনাল থিয়েটারে। তাহলে অপশন যেরকম থাকবে সেই অনুসারে কিন্তু উত্তর হবে। অপশন যদি তোমার পূর্ব বঙ্গভূমি থাকে তাহলে পূর্ব বঙ্গভূমি হবে ঢাকায়, যদি ন্যাশনাল থিয়েটার থাকে, ঢাকা না থাকে তাহলে ন্যাশনাল থিয়েটার হবে উত্তর। তাহলে অপশন কি রকম থাকবে তার উপরে বেস করে উত্তর হবে, ঠিক আছে। নেক্সট আসছে, আচ্ছা কারোর মাইক্রোফোনটা অন আছে ওটা অফ করো, বারে বারে কারোর ফোন ভাইব্রেট হচ্ছে, সেটার আওয়াজ হচ্ছে, প্রত্যেকেরই ডিস্টার্ব হচ্ছে। আর আমি যদি এখান থেকে মাইক্রোফোনটা অফ করি তাহলে কিন্তু কেউই কথা বলতে পারবে না।
ঠিক আছে, চলো শুরু করি। নবীন তপস্বিনী নাটকটি দীনবন্ধু মিত্র 1863 খ্রিস্টাব্দে কৃষ্ণনগর থেকে প্রকাশ করছেন। ঠিক আছে, তাহলে অনেকগুলো আমরা পেলাম ইনফরমেশন এখান থেকে। কি কি? একটা হচ্ছে উৎসর্গপত্র, বঙ্কিমচন্দ্রকে উৎসর্গ করা হয়েছিল, এটি একটি রোমান্টিক নাটক এবং এর কোন চরিত্রের অনুকরণে জলধর চরিত্রটি নির্মিত? ফলস্টাফের, তাই তো? ফলস্টাফের অনুকরণে জলধর চরিত্রটি নির্মিত হয়েছে। এবং শেক্সপিয়ারের কোন নাটক? সেটি হলো ম্যারি ওয়াইফস অফ উইন্ডসর। আর ঢাকার পূর্ব বঙ্গভূমিতে প্রথম অভিনীত হচ্ছে, পরে অভিনীত হচ্ছে কোথায়? ন্যাশনাল থিয়েটারে। এবং নবীন তপস্বিনী প্রকাশিত হচ্ছে বা দীনবন্ধু মিত্র প্রকাশ করছে কৃষ্ণনগর থেকে 1863-তে। আর এর উল্লেখযোগ্য চরিত্র একটা তো জলধর আমরা পেয়েছি, এছাড়াও রমণী মোহন, তপস্বিনী, বিজয় কামিনী, বিদ্যাভূষণ, সভা পণ্ডিত, জলধর, তো এরকম অনেকগুলো ক্যারেক্টার আছে। আমি এখানে সবগুলো ক্যারেক্টারের নামই তুলে দিয়েছি। তোমাদের যতগুলো মনে রাখতে পারবে ততগুলো মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? আর গল্পটা তো আমি পরে বিশ্লেষণ করে দেব। নেক্সট চলে আসছে লীলাবতী। লীলাবতী একটি মিলনাত্মক ও রোমান্টিক নাটক এবং কারো কারো মতে এটি সামাজিক নাটক। তাহলে লীলাবতী হলো একটি মাত্র নাটক, যে নাটকটি কেউ বলছেন রোমান্টিক মিলনাত্মক নাটক, আবার কেউ কেউ বলছেন সামাজিক নাটক। এবং এই নাটকটির এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। কালিদাসের রঘুবংশম থেকে একটি শ্লোক এই নাটকে উদ্ধৃত হয়েছে। ঠিক আছে, কালিদাসের রঘুবংশম থেকে একটি শ্লোক উদ্ধৃত হয়েছে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে কালিদাসের রঘুবংশ থেকে শ্লোক উদ্ধৃত হয়েছে কোন নাটকে, তাহলে উত্তর কি হবে? লীলাবতী। ঠিক আছে, এবং শ্লোকটা দিলে বেশি মনে থাকতো। ঠিক আছে, আমি পরে দিয়ে দেবো। ঠিক আছে, আমি যখন গল্পগুলো ডিটেলস নিয়ে আলোচনা করব সেখানে দিয়ে দেবো। ঠিক আছে, আজ তো তোলা হয়নি, সেদিন দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট দেখো উল্লেখযোগ্য বেশ কিছু চরিত্র: হরবিলাস, অরবিন্দ, ক্ষীরোদবাসিনী, তারা ও লীলাবতী, ললিত মোহন, নদের চাঁদ এবং চাঁপা। চাঁপাকে জাল অরবিন্দ সেটা এসেছে, তো সেহেতু চাঁপাকে জাল অরবিন্দ বলা হচ্ছে। মানে একটা নাটকের কোনো ক্যারেক্টারের যদি আমরা কোনো অন্য নাম পেয়ে থাকি, যেমন সর্পুর বৃকোদর বলা হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সর্পুর বৃকোদর কাকে বলা হচ্ছে মনে আছে? সর্পুর বৃকোদর কাকে বলা হচ্ছে একটু আগেই আমরা পড়লাম, নবীন মাধব। তো এই ইনফরমেশন গুলো কিন্তু মনে রাখতে হবে। কোনো একটা ক্যারেক্টারের যদি কোনো উল্লেখযোগ্য কোনো নাম থাকে, যে নামে পরিচিত সে, তো সেগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট চলে আসছে কমলে কামিনী। কমলে কামিনী এটিও রোমান্টিক নাটক এবং দীনবন্ধু মিত্রের শেষ রচনা এটি, বা শেষ নাটক এটি, যেটি উৎসর্গ করা হচ্ছে যতীন্দ্রমোহন ঠাকুর বাহাদুরকে। এবং বলা হচ্ছে কি নাটকটি মণিপুর কাছাড় অঞ্চলের এই অঞ্চলের ঘটনা বর্ণিত। সুরবালা চরিত্রে বঙ্কিমের দুর্গেশ নন্দিনীর বিমলা চরিত্রের প্রভাব দেখা যায়। তাহলে এই নাটকের একটি উল্লেখযোগ্য চরিত্র সুরবালা, যে চরিত্রে আমরা কার ছায়াপাত দেখতে পাই? দুর্গেশ নন্দিনী উপন্যাসের বিমলা চরিত্রের। দুর্গেশ নন্দিনী কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, তাহলে আমরা, কারণ আমরা কথা সাহিত্য যখন পড়বো তখন আমরা দেখবো যে এইগুলো সম্পর্কে আমাদের তখন ডিটেলস জানতে হবে। ঠিক আছে, নেক্সট কমলে কামিনীর উল্লেখযোগ্য চরিত্রগুলো: ব্রহ্মরাজ, রণকল্যাণী, সুরবালা, শিখণ্ডী বাহন। এই শিখণ্ডী বাহন হলো নায়ক চরিত্র। এরকম ভাবে মনে রাখতে পারো, এই যে শিখণ্ডী মহাভারতেরও কিন্তু একটি উল্লেখযোগ্য ক্যারেক্টার। যখন তোমরা প্রাগাধুনিক সাহিত্য পড়বে বা হয়তো প্রাগাধুনিক সাহিত্যে আমাদের মহাভারতের ক্ষেত্রে এই ক্যারেক্টারের প্রয়োজন হবে না, কিন্তু তাও আমি আলোচনা প্রসঙ্গে বলছি যে মহাভারতে কিন্তু আমরা এই শিখণ্ডীর নাম পাই। সেটা শিখণ্ডী বাহন নয়, শুধুমাত্র শিখণ্ডিনী নাম পাই, দ্রৌপদীর দিদি। ঠিক আছে, তো যাই হোক, এখানে নায়ক চরিত্র হচ্ছে সেই শিখণ্ডী, যাকে আমরা কমলে কামিনী নাটকে পাই।
এছাড়া রণকল্যাণী হচ্ছে কন্যা, এই ব্রহ্মরাজের কন্যা, যিনি নায়িকা চরিত্র। তাহলে নায়ক শিখণ্ডী বাহন, নায়িকা রণকল্যাণী, রণকল্যাণীর পিতা হচ্ছে ব্রহ্মরাজ। এছাড়া আরেকটি ক্যারেক্টার পাচ্ছি সুরবালা। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, তাহলে একটু বলো দেখি, কমলে কামিনী কি ধরনের নাটক? এবং দীনবন্ধু মিত্রের শেষ নাটক কোনটি? এটি কাকে উৎসর্গ করা হচ্ছে? যতীন্দ্রমোহন ঠাকুর বাহাদুর। আচ্ছা, কমলে কামিনী নাটকটিতে আমরা কোন চরিত্রের ছায়াপাত দেখতে পাই? বিমলা চরিত্রের, দুর্গেশ নন্দিনীর বিমলা চরিত্রের। সুরবালা চরিত্রে আমরা বিমলার ছায়া দেখতে পাই। এরপর চলে আসি বিয়ে পাগলা বুড়ো। এটা তো একটি উল্লেখযোগ্য প্রহসন বা কমেডি, এটা আমরা খুব জানি, এবং এটি বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের অনুকরণে রচিত, তাই তো? বুড়ো শালিকের ঘাড়েরও, বুড়ো শালিকের ঘাড়েরও কার লেখা? মধুসূদন দত্ত। আমরা যখন মধুসূদন পড়বো তখন বুড়ো শালিকের ঘাড়েরও সম্পর্কে আরো ডিটেলসে জানবো। ঠিক আছে, তো আজ আমরা বিয়ে পাগলা বুড়ো সম্পর্কে জানবো। এই যে এই নাটকটি, এর বিষয়বস্তু হচ্ছে পর সমালোচনা, এবং নাটকটি মঞ্চস্থ হচ্ছে 1872 সালে। ঠিক আছে, 1872-এ মঞ্চস্থ হচ্ছে পর সমালোচনা এবং একটি প্রহসন। এবং এই নাটকটি বলছে স্যাটারিক কমেডির অন্তর্ভুক্ত, একটা কমেডির একটি পার্ট। ঠিক আছে, এক ধরনের কমেডি, মূলত ঠিক আছে, দরকার নেই ওগুলো, এই কমেডির অন্তর্ভুক্ত। এবং এই কমেডির উদ্ভাবক হচ্ছে বেন জনসন। বেন জনসন হচ্ছেন এই ধরনের কমেডির উদ্ভাবক, এবং এই নাটকটি 2টি অঙ্কে সমাপ্ত। তাহলে এর আগে আমরা একটা নাটক পেয়েছিলাম, যে নাটকটি 3টি অঙ্ক বিভাগ আছে, মনে পড়ছে? একদম প্রথম পেজে আমরা যখন নাটকটি পড়েছিলাম, সধবার একাদশী। আর বিয়ে পাগলা বুড়োর অঙ্ক সংখ্যা কটি? 2 অঙ্ক। এবার এই নাটকটি কার অনুকরণে রচিত হচ্ছে? মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও অনুকরণ। মধুসূদনের বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনে ভক্তপ্রসাদ বলে যে ক্যারেক্টারটি পাই, সেই ক্যারেক্টারের সাথে এই নাটকের বিয়ে পাগলা বলতে যার কথা বলা হচ্ছে সে হলো রাজীব লোচন। ঠিক আছে, তো রাজীব লোচন চরিত্রের সাদৃশ্য দেখা যায়। বুড়ো শালিকের ঘাড়েরও ভক্তপ্রসাদ আর এই রাজীব লোচন, দুটো ক্যারেক্টারের মধ্যে একটি সাদৃশ্য আমরা দেখতে পাই। এবং এছাড়াও যে ক্যারেক্টারগুলি আমরা পাচ্ছি রাজীব লোচন ছাড়াও, রাসমণি, গৌরমণি, এটা হচ্ছে এর রাজীব লোচনের বিধবা কন্যারা, কনক বাবু যিনি এই বিয়ে পাগলা বুড়োর ঘটক, এছাড়াও প্যাঁচার মা হচ্ছে পাত্রী। ঠিক আছে, খুব মানে হাস্যকর একটি নাটক। তো যাই হোক, এই হলো ক্যারেক্টারগুলি। চলে আসি পরেরটাতে, দেখো সধবার একাদশী। সধবার একাদশী একটি কমেডি, কিন্তু সামাজিক কমেডি। ঠিক আছে, এবং এটি একটু আত্মসমালোচনামূলক রচনা। এর বিষয়বস্তু মূলত আত্মসমালোচনা, এবং এর ভূমিকা লিখছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1326-এ বাগবাজারে অভিনীত হচ্ছে, অঙ্ক সংখ্যা 3টি। এই ইনফরমেশন গুলো আমরা আগেও পেয়েছি। মধুসূদনের একেই কি বলে সভ্যতার নবকুমারের সাথে এই সধবার একাদশীর নিমচাঁদের সাদৃশ্য আছে। তাহলে দেখো, আচ্ছা, এখানে আরো একটা জিনিস আমরা বলি, মধুসূদনের কিন্তু উল্লেখযোগ্য বা মধুসূদনের প্রহসন বলতে আমরা কটি প্রহসনের নাম জানি? 2টি। একে কি বলে সভ্যতা আর এই দুটো নাটকেরই কিন্তু অনুকরণ করছেন, বা 2টি নাটকেরই 2টো মেন ক্যারেক্টারের অনুকরণ করছেন দীনবন্ধু মিত্র। আর একদম আমরা প্রথমে কি পেয়েছিলাম, যে দীনবন্ধু মিত্র নাটক রচনায় অনুপ্রাণিত হয়েছিলেন কিন্তু মধুসূদন দত্তের দ্বারা। তাহলে আমরা এই ইনফরমেশনটার প্রমাণও কিন্তু পেয়ে যাচ্ছি, তাই তো? দেখো কি বলছে, তাহলে মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতার নবকুমারের সাথে নিমচাঁদের সাদৃশ্য আছে, আর ওদিকে বুড়ো শালিকের ঘাড়েরও ভক্তপ্রসাদের সাথে রাজীব লোচনের সাদৃশ্য আছে। এছাড়াও সধবার একাদশীতে আরো অন্যান্য ক্যারেক্টারগুলি কি কি? জীবনচন্দ্র, অটল বিহারী, কুমুদিনী। এই জীবনচন্দ্রের পুত্র হলো অটল বিহারী, এর স্ত্রী হচ্ছে কুমুদিনী, এর বন্ধু হচ্ছে নিমচাঁদ, এবং
কাঞ্চন বলে একটি বারবনিতার ক্যারেক্টার আমরা পাই, ঠিক যেমন ভাবে একে কি বলে সভ্যতা নাটকে পাই। ঠিক আছে, তো এই ইনফরমেশন গুলো আমরা পেলাম সধবার একাদশী থেকে। নেক্সট আসছে জামাই বাড়ি। জামাই বাড়ি একটি বিশুদ্ধ প্রহসন, এটি দীনবন্ধুর রচিত তৃতীয় প্রহসন এবং বলা হয় যে এই নাটকটি মূলত স্ত্রী প্রধান প্রহসন। ঠিক আছে, জামাই বাড়ি নাটকটি একটি স্ত্রী প্রধান নাটক এবং এর উল্লেখযোগ্য চরিত্রগুলি বিজয় বল্লভ, অভয় কুমার হচ্ছে এনার জামাই, এনার স্ত্রী হচ্ছে কামিনী, পদ্মলোচন বন্ধু এবং বিন্দু ও বগলবাসিনী, এই দুটি ক্যারেক্টার। তাহলে এই ক্যারেক্টার গুলো আমরা জামাই বাড়ি নাটকে পাচ্ছি। ঠিক আছে, তো দেখো আমরা যতগুলো নাটক পেলাম এই নাটকগুলির সম্পর্কে আমরা যে আদার্স যে ইনফরমেশন টুকরো টুকরো সেগুলো আমরা জেনেছি, যতটুকু আমাদের প্রয়োজন এসএলএসটির জন্য সেগুলো জেনেছি এবং তুলনামূলক একটু বেশিই জেনেছি বলতে পারো। এছাড়াও আমরা চরিত্রগুলোর সম্পর্কে যেগুলো জানলাম বা চরিত্রগুলোর নাম জানলাম, এদের ডিটেলস আমরা যেটা বললাম যে আমি ডিটেলস আলোচনা করে দেব, কারণ ক্যারেক্টার গুলো মনে রাখতে সুবিধা হবে। ওটা না জানলে ক্যারেক্টার গুলো মনে রাখতে অসুবিধা হবে, কারণ শুধুমাত্র দীনবন্ধু মিত্র তো নয়, আমাদের প্রচুর রাইটার সম্পর্কে পড়তে হবে। এদিকে নাটক, ওদিকে গদ্য সাহিত্য, কবিতা, কথা সাহিত্য, প্রচুর মানে রচয়িতারা আছেন, তাদের বিভিন্ন রচনা আছে, প্রত্যেকটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো ঘটনাগুলো মনে রাখলে সুবিধা হবে ক্যারেক্টার গুলো মনে রাখতে। নেক্সট চলে আসি, দেখো দীনবন্ধু মিত্র সম্পর্কে আরো বেশ কিছু টুকরো তথ্য। দীনবন্ধু মিত্র ঈশ্বর গুপ্তের ভাবশিষ্য ছিলেন, এটা প্রথমে আমি বলেছিলাম তোমাদের, এবং তিনি পড়াশুনো করেছিলেন মূলত হিন্দু কলেজে। দীনবন্ধু মিত্র হিন্দু কলেজে পড়াশুনো করছেন এবং দেখো হ্যারিয়েট স্টোর লেখা আঙ্কেল টমস কেবিনের সাথে নীল দর্পণের সাদৃশ্য পাওয়া যাচ্ছে। হ্যারিয়েট স্টোরের লেখা আঙ্কেল টমস কেবিনের সাথে নীল দর্পণের সাদৃশ্য পাচ্ছি আমরা। নীল দর্পণ ঢাকায় থাকাকালীন প্রথম প্রকাশিত হচ্ছে 1860 সালে, বাংলা যেটি 1800 মানে 2রা আশ্বিন 1872 শকাব্দ, মানে শকাব্দতে। আচ্ছা এই সালটা সম্ভবত ভুল আছে, এই সালটা ভুল আছে নিচেরটাতে। ঠিক আছে, হ্যাঁ এটা বাই চান্স কোনো অন্য জায়গা থেকে এটা উঠে চলে এসছে হয়তো। তো যাই হোক, নেক্সট নাট্যকারীর এখানে কোনো নাম ছিল না, আমরা আগেও জেনেছি নাট্যকারীর নাম ছিল না। এই ছদ্মনামটা দেখি কে কত ভালো মনে রাখতে পারো। নীলকর বিষধর দংশন কাতর প্রজানিকর ক্ষেমঙ্করেণ কেনচিৎ পথি কেনাছি প্রণীতম। ঠিক আছে, এই হচ্ছে দীনবন্ধু মিত্রের ছদ্মনাম এবং এই নামে উনি কেনাভি হবে তো, প্রতি কেনাভি হবে তো, হ্যাঁ প্রতি কেনাভি নামে রামচন্দ্র ভৌমিকের বাংলা যন্ত্রে এটি মুদ্রিত হচ্ছে। ঠিক আছে, রামচন্দ্র ভৌমিকের বাংলা যন্ত্রে এটি মুদ্রিত হচ্ছে। তাহলে এই একটা এক্সট্রা ইনফরমেশন পেলাম, কিন্তু রামচন্দ্র ভৌমিকের বাংলা যন্ত্রে মুদ্রিত হচ্ছে। তাহলে যদি বলা হয় যে নীল দর্পণ কোথা থেকে অনুদিত হচ্ছে বা কার যন্ত্রে অনুদিত হচ্ছে? রামচন্দ্র ভৌমিকের বাংলা যন্ত্র। রামচন্দ্র ভৌমিকের বাংলা যন্ত্র। আর মূলত যদি বলা হয় যে দীনবন্ধু মিত্রের ছদ্মনাম কি, তাহলে দীনবন্ধু মিত্রের ছদ্মনাম হচ্ছে কস্যচিৎ পথিকস্য। ঠিক আছে, কস্যচিৎ পথিকস্য, আমি এখানে লিখে দিচ্ছি, কস্যচিৎ পথিকস্য। ঠিক আছে, এই ছদ্মনামে উনি মানে এই যে টোটাল যে ছদ্মনামটা, এটার শর্ট ফর্ম হিসাবে আমরা এটাই ব্যবহার করি, কস্যচিৎ পথিকস্য, যে ছদ্মনামে উনি নীল দর্পণ রচনা করছেন আমরা বলি। ঠিক আছে, কারণ এত বড় নাম তো পরীক্ষাতে তোমাদের দিলে তোমাদের এত বড় নাম অপশনে দেবে কি করে, কারণ এমসিকিউ টাইপের প্রশ্ন। তো শর্টে আমরা এইটা মনে রাখবো, আর বড়টা লংটা মনে রাখতে পারলে তো ভালো, কস্যচিৎ পথিকস্য। ঠিক আছে, নেক্সট দেখো সিপাহী বিদ্রোহে 3 বছর পরে কিন্তু নীল দর্পণ প্রকাশিত হচ্ছে। সিপাহী বিদ্রোহ কত সাল?
1857 আর 57 নীল দর্পণ প্রকাশিত হচ্ছে 1860, 3 বছর পর। তাহলে বুঝতে পারছো যে বাংলার বা তথা ভারতবর্ষের অবস্থা তখন কেমন, এবং ইংরেজদের অত্যাচার সেই সময় একদম পুরোদমে চলছে। সেই পরিস্থিতিতে নীল দর্পণের মতো একটি সাহসী নাটক লেখার সাহস দেখাচ্ছেন দীনবন্ধু মিত্র, এবং সেই নাটককে ইংরেজদের সম্মুখে তুলে ধরার কাজ করছেন মাইকেল মধুসূদন দত্ত, কারণ বাংলা তো তারা পড়তে পারছে না, তাই না? তো ইংরাজি অনুবাদ করছেন মধুসূদন দত্ত এইরকম একটি সাহসী নাটককে। তারপর ইতিহাস থেকে জানা যায় যে মোল্লাহাটিতে কুটিরের সংখ্যা ছিল মোট 17টি। যে মোল্লাহাটির কথা আমরা নীলদর্পণ নাটকে জানবো, সেখানে কুটিরের কথা ছিল 17টি, এবং দিগম্বর মিশ্রের পরিবারই নীলদর্পণ নাটকের মূল কাহিনীর অবলম্বন হয়ে উঠেছে। আমরা যে ক্যারেক্টার গুলো পাই নীলদর্পণ নাটকে, সেই নাটকের বিষয়বস্তু মূলত দিগম্বর মিশ্রের পরিবারকে ভিত্তি করে। যশোহর চৌগাছির বিষ্ণুচরণ বিশ্বাস এবং নদিয়ার গুয়াতলির এই দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে প্রায় 50 লক্ষ কৃষক নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এবং এই ঘটনার উপরে বেস করেই মূলত রচিত হচ্ছে নীলদর্পণ নাটক। নদিয়ার সুন্দরী হরমণিকে হরণ করার প্রসঙ্গ ক্ষেত্রমণির মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। যে আমরা নীলদর্পণ নাটকে যেটা দেখতে পাই যে ক্ষেত্রমণিকে হরণ করা হচ্ছে, সেটা আসলে হয়েছিল, আসল ঘটনা নদিয়ার সুন্দরী হরমণিকে হরণ করা হয়েছিল। ঠিক আছে, তো এই ঘটনার উপরে বেস করেই দীনবন্ধু মিত্র নাটক লিখছেন। রোগ সাহেব আর্চিবল্ড হিলসের প্রত্যক্ষ রূপ। রোগ সাহেব বলে আমরা যার নাম পাই নীলদর্পণ নাটকে, সে হলো এই আর্চিবল্ড হিলস। এই ইংরেজ সাহেবের প্রত্যক্ষ রূপ হিসাবে আসছে রোগ সাহেব। রোগ সাহেবও কিন্তু নীলদর্পণ নাটকের একটি উল্লেখযোগ্য ক্যারেক্টার। এছাড়াও কি আসছে দেখো, দীনবন্ধু অনেক সময়ই শিক্ষিত ভাস্কর বা চিত্রকরের ন্যায় জীবন আদর্শ সম্মুখে রেখে চরিত্রগুলি গড়তেন। কারণ নীলদর্পণ নাটকটিতে আমরা দেখতে পাচ্ছি যে উনি আসলেই কিন্তু এগুলো উপস্থিত ছিল, যে ক্যারেক্টার গুলো সেই সত্য ঘটনাকে অবলম্বন করেই উনি এই নাটকটি রচনা করছেন। তো তার জীবন আদর্শ, যে তিনি এই মেন রিয়েল কোনো ঘটনাকে কেন্দ্র করেই উনি চরিত্রগুলো রচনা করতেন, এই কথা বলছেন কে? বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র তাহলে এই উক্তিটা মনে রাখবে যে বঙ্কিমচন্দ্র বলছেন দীনবন্ধু অনেক সময়ই শিক্ষিত ভাস্কর বা চিত্রকরের ন্যায় জীবিত কোনো ব্যক্তির আদর্শকে সম্মুখে রেখে উনি চরিত্র তৈরি করতেন, এবং সামাজিক বৃক্ষে সামাজিক বানর সমারূঢ় দেখিলেই, দেখো সামাজিক বৃক্ষে অর্থাৎ সমাজে যদি মানুষের বদলে সেগুলো সামাজিক বানর হয়ে ওঠে, সেই রকম দেখলেই অমনি তাকে তুলি ধরিয়া লেজ শুদ্ধ আঁকিয়া লইতেন। খুব একটা মজাদার ভাবে উনি বাস্তবটাকে তুলে ধরলেন বঙ্কিমচন্দ্র, যে সামাজিক বৃক্ষে সামাজিক বানর দেখলেই তিনি তার লেজ শুদ্ধ এঁকে নিতেন তুলি দিয়ে। ঠিক আছে, তাহলে মনে রাখবে বঙ্কিমচন্দ্রই এই উক্তিটি করেছেন। নেক্সট, বঙ্কিমচন্দ্র আরো কি বলছেন দেখো, কিছু বাদসাধ দিবার তাহার শক্তি ছিল না। তোরাপের সৃষ্টিকালে তোরাপ যে ভাষায় রাগ করে তাহা বাদ দিতে পারিতেন না। রুচির মুখ রক্ষা করিতে গেলে ছেঁড়া তোরাপ বা কাটা আদুরি আমরা পাইতাম। অর্থাৎ যে চরিত্রের মুখে যে ধরনের ভাষা মানায়, যে চরিত্রের যে ধরনের বৈশিষ্ট্য মানায়, ঠিক তেমনই বৈশিষ্ট্য উনি তুলে ধরেছিলেন। সেটাকে যে বাদ দিয়ে অনেকটা পরিশীলিত করে উনি পরিবেশন করবেন, এমনটা উনি করতে পারতেন না। এটা তার গুণ হিসাবেই বঙ্কিমচন্দ্র বলছেন যে তার বাদসাধ দেওয়ার ক্ষমতা ছিল না, ঠিক যেমনটা প্রয়োজন তিনি তেমনটাই উপস্থাপন করতেন। এবং নীলদর্পণ একটি ট্রাজিক বা মেলোড্রামা, এটি ট্র্যাজেডি নয়, এটা তো আমরা আগেই জেনেছি। এবার দেখো বিয়ে পাগলা বুড়ো নাটকটি পেয়েছি আমরা। বিয়ে পাগলা বুড়ো যে নাটকের যে উল্লেখযোগ্য ক্যারেক্টার, যে বুড়ো বিয়ে পাগল যে বুড়ো, তার নাম কি? একটু আগে আমরা পেলাম রাজীব লোচন। তো এই রাজীব লোচনকে নিয়ে গ্রাম্য বালকদের
মানে হাস্যরস বা রঙ্গরস আমরা এই নাটকে দেখতে পাই, কারণ এটি একটু লঘু ধরনের হাস্যরসাত্মক প্রহসন বা প্রহসন একটি। তো এই নাটকে যে বালকদের সাথে রাজীবের রঙ্গরস, এই রঙ্গরসের সমর্থন করেননি কোন পত্রিকা? হিন্দু পেট্রিয়ট পত্রিকা। এরা কি বলছেন? হিন্দু পেট্রিয়ট পত্রিকা বলছেন মোরালি ইমপ্রবেবল অ্যান্ড হ্যাজ নো এক্সিস্টেন্ট ইন রিয়েল লাইফ, মানে এটি নীতিগতভাবে ঠিক নয় এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই, মানে বাস্তব জীবনে এর কোনো মানে এর নেই, এক্সিস্টেন্সই নেই। ঠিক আছে, তো হিন্দু পেট্রিয়ট পত্রিকা এটা বলছেন কোন নাটক সম্পর্কে? বিয়ে পাগলা বুড়ো সম্পর্কে। তাহলে যদি প্রশ্ন আসে এই লাইনটি দিয়ে যে এই লাইনটি কোন পত্রিকাতে বলা হয়েছে বা এই লাইনটি কোন নাটক সম্পর্কে বলা হয়েছে, তাহলে উত্তর কি হবে? বিয়ে পাগলা এবং হিন্দু পেট্রিয়ট। এবার দেখো কি বলছে, 1871 সালে ডাক বিভাগের কর্মী হয়ে দীনবন্ধু মিত্র মণিপুর ও কাছাড় ভ্রমণের অভিজ্ঞতার ফসল হলো তার এই কমলে কামিনী নাটক। তিনি মণিপুর ও কাছাড় অঞ্চলে যে ভ্রমণ করেছিলেন ডাক বিভাগের কর্মী হয়ে, তার ফলস্বরূপই তিনি কমলে কামিনী রচনা করেন। আচ্ছা, এটা বলতে পারবে যে কমলে কামিনী নামটা কোথা থেকে এসছে? হ্যাঁ, চণ্ডীমঙ্গল কাব্য থেকে, চণ্ডীমঙ্গল কাব্য থেকে। বণিকখণ্ড, শ্রীমন্ত, হ্যাঁ শ্রীমন্ত ভুলল না একদম। তো দেখো, দীনবন্ধু মিত্রও ঠিক তেমন ভ্রমণে বেরিয়েছিলেন উনি মণিপুর কাছাড় অঞ্চলে, এবং সেই ভ্রমণের অভিজ্ঞতাই তিনি কমলে কামিনী নাটকে প্রকাশ করছেন, যে নাটকটি অভিনীত হচ্ছে কোথায়? ন্যাশনাল থিয়েটারে 1873 20শে ডিসেম্বর। ঠিক আছে, এছাড়া কি আসছে? দীনবন্ধু মিত্রের কবিত্ব, এই প্রবন্ধটি দীনবন্ধু মিত্রের কবিত্ব, উনি কবিতা লিখেছিলেন, আমরা পেয়েছি দুটি কবিতা। কি কি বলো? কবিতা, দ্বাদশ কবিতা, আর একটা হচ্ছে সুরধনী কাব্য, তাই তো? তো এই যে দীনবন্ধু মিত্র কবিতা লিখেছিলেন, এই কবিতার উপরে একটি প্রবন্ধ লিখছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে প্রবন্ধের নাম দিচ্ছেন দীনবন্ধু মিত্রের কবিত্ব। তাহলে এই প্রবন্ধটির নাম আমরা মনে রাখার চেষ্টা করব। তিনি রায় বাহাদুর পুরস্কার পেয়েছিলেন। কে পেয়েছিলেন রায় বাহাদুর পুরস্কার? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র 1871 সালে। তার মৃত্যু হয় কত সালে? তিনি রায় বাহাদুর পাচ্ছেন 71-এ, তার 2 বছর পরই 1 নভেম্বর 1873-এ উনি মৃত্যুবরণ করছেন। তাহলে এই হচ্ছে পেলাম আমরা দীনবন্ধু মিত্র সম্পর্কিত যা ইনফরমেশন, মোটামুটি সমস্তটাই। ঠিক আছে, এবার প্রশ্ন উত্তর দেখে নিই। আচ্ছা, মাইক্রোফোনটা না লাগলে একটু অফ করো, মাইক্রোফোন না লাগলে অফ করো। যখন প্রশ্ন উত্তর আলোচনা করছো বা কোনো কথা বলছো তখনই অন করো, বারে বারে বলছি একই কথাই। আচ্ছা, প্রথম, নীল দর্পণ কি ধরনের নাটক? সামাজিক নাটক, ঠিক একদম। নেক্সট, কমলে কামিনী নাটকটি নাট্যকার কাকে উৎসর্গ করেছেন? যতীন্দ্রমোহন ঠাকুর। যতীন্দ্রমোহন ঠাকুর। ঠিক তো? ঠাকুর নাকি বাগচি? যতীন্দ্রমোহন ঠাকুর। যতীন্দ্রমোহন ঠাকুর। এখানে যতীন্দ্রমোহন ঠাকুর বাহাদুর সম্পূর্ণ নামটা কিন্তু দেওয়া হয়নি, কিন্তু তাও খেয়াল রাখতে হবে ঠাকুর ছিলেন ওনার উপাধি। নেক্সট, দীনবন্ধু মিত্রের সধবার একাদশী কোথায় অভিনীত হয়েছিল? ন্যাশনাল থিয়েটার। বাগবাজার অ্যামেচার, একদম কলকাতার বাগবাজার অ্যামেচার থিয়েটারে অভিনীত হয়েছিল সধবার একাদশী। নেক্সট প্রশ্ন, নীল দর্পণ কোথা থেকে প্রথম প্রকাশিত হয়? ঢাকা, ঠিক, একদমই ঠিক, ঢাকা থেকে প্রকাশিত হয়। নেক্সট আসছে, নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কোনটি? দেখো,
ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। ঠিক, নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, একদমই ঠিক, 3 নম্বর অপশন। নেক্সট, বাংলা ভাষা থেকে ইংরাজিতে অনুদিত প্রথম বাংলা নাটকটি? নীল দর্পণ। নেক্সট, নবীন তপস্বিনী নাটকটি কোন থিয়েটারে অভিনীত হয়েছিল? ন্যাশনাল থিয়েটার হবে এটা ন্যাশনাল থিয়েটার হবে, ঠিক, এটা ন্যাশনাল থিয়েটার হবে। ঘদবার একাদশী বাগবাজারে, নবীন তপস্বিনী ন্যাশনাল। দেখো দন্তান্নর সাথে দন্তান্ন এর মিল, নবীন তপস্বিনী ন্যাশনাল, ঠিক আছে, আর সধবার একাদশীর ক্ষেত্রে ওটা বাগবাজার হবে। নেক্সট, দীনবন্ধু মিত্রের শেষ নাটক? কমলে কামিনী। কমলে কামিনী, ঠিক। দীনবন্ধু মিত্র কার ভাগশিষ্য ছিলেন? ঈশ্বর গুপ্তের ভাগশিষ্য ছিলেন। নেক্সট, শিখণ্ডী বাহন কোন নাটকের চরিত্র? কমলে কামিনী। কমলে কামিনী। তাহলে এই হলো, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আসবে পরীক্ষাতে, ঠিক আছে। আমাদের যে নোটসটা থাকবে, নোটসটা পড়তে হবে এমন ভাবে যে এই ধরনের প্রশ্নগুলোর যাতে আমরা পুরোপুরি অ্যান্সার করতে পারি এবং আমাদের ওভারঅল একটা কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে, কারণ এরপর পরীক্ষাটাই কমপ্লিট নয়, এরপর থাকবে ইন্টারভিউ। তো ওভারঅল একটা ধারণাও আমাদের কমপ্লিট থাকা প্রয়োজন, কারণ সময় খুবই কম। পরবর্তীতে যে আমি পরে দেখে নেবো ইন্টারভিউ এর জন্য, এমন করলে হবে না। সুতরাং আমাদের পড়তে হবে এবং পড়ার সাথে সাথে এরকম ভাবে কমপ্লিট করে নিতে হবে সম্পূর্ণটা, যাতে আমাদের ইন্টারভিউ এর জন্য আমরা একেবারে রেডি পড়াবেন। বলুন ম্যাম, বলতে আপনারা কয়জন মিলে পড়াবেন? কারণ সিলেবাস তো অনেক আর সময় অনেক কম। হ্যাঁ ম্যাম, সেম প্রশ্ন। সিলেবাস অনেক এবং সময় অনেক কম, সেই জন্যই আমাদের কমপ্লিট স্ট্র্যাটেজি কিন্তু তৈরি করা হয়ে গেছে কিভাবে আমরা 3 মাসের মধ্যে কভার করাবো, ঠিক আছে। এবং অল ওভার নোটস প্রায় কমপ্লিট, এবং আমরা প্রত্যেককে আমাদের স্টুডেন্ট যারা আছে বা যারা ফোন করেছিলে অনেককেই আমরা বলে দিয়েছি যে 5 তারিখ তোমরা মানে 5 তারিখ যেহেতু আমাদের ক্লাস শুরু হচ্ছে নিউ ব্যাচের, এবং তারপরেই 10 দিন পর অর্থাৎ 15ই জুন আমরা কনফার্ম জানিয়ে দেব যে নোটস যারা যারা প্রিন্ট আউট নিতে চায় সেই বিষয় নিয়ে। তো বুঝতেই পারছো যে নোটসও ওভারঅল কমপ্লিট এবং আমাদের স্ট্র্যাটেজিও কমপ্লিট যে কিভাবে পড়াবো, ঠিক আছে। এবং যেভাবে আমরা বলবো, ধরো আজকের ক্লাসটা যেমন হলো, যে টোটালটা যেটা তোমরা দীনবন্ধু মিত্র সম্পর্কে জানলে, মোটামুটি কিন্তু তোমাদের মুখস্থ হয়ে গেছে আমি আশা করব। কি হয়েছে তো নাকি? হ্যাঁ ম্যাম। তো এইরকম ভাবেই ক্লাসগুলো যখন হবে, একটু যদি প্রত্যেকে সহযোগিতা করো তাহলে প্রত্যেকের কিন্তু ওভারঅল একটা মুখস্থ হয়ে যাবে। তারপর শুধুমাত্র একবার নোটসটাতে চোখ বোলালে মিটে যাবে। সেটাই মনে হচ্ছে। শোনা যাচ্ছে? কত করে ফিস বলেছে? মানে মাসিক ফিস আছে। আচ্ছা, দুবারই ডিস্টার্ব হলো কোনো সমস্যার কারণে, আমার হাতেই ভালেকে এটাও অফ হয়ে গেছিল। হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলে তোমরা, কি বলছিলে আরো একবার একটু যদি মানে রিপিট করো। ম্যাম, আজকে বোঝালেন, খুব সুন্দর লাগলো ক্লাসটা আপনার। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে যেমন ধরুন আজকে নাটক থেকে যেমন প্রশ্ন করালেন 10টা, নোটসে কি আরো এক্সট্রা কোশ্চেন থাকবে? মানে আরো দেখো, নোটসে যেটা থাকবে সেটা হলো ইনফরমেশন, ঠিক আছে। যেমন ভাবে আমি কিন্তু তোমাদেরকে যেমন ভাবে পড়িয়েছি এই টোটালটা আমি নোটস থেকেই তুলেছি, ঠিক আছে। এবার নোটসে ঠিক এমন ভাবেই সাজানো থাকবে প্রতিটা, কারণ আমি ওভারঅল পুরোটাই কিন্তু আমি নোটস থেকে তোমাদেরকে তুলে পড়িয়েছি। এবার হ্যাঁ, একটু বলে নি, এবার যে কোশ্চেন গুলো আমি তোমাদের তুলে ধরলাম সেই কোশ্চেন গুলো আমরা যখন পড়বো তখন আমরা আলোচনা করতে পারি, যেমন আজকে আলোচনা করলাম, কিন্তু তোমাদের নোটসে কোশ্চেন থাকবে না, কোশ্চেন থাকবে তোমাদের পরীক্ষার সেটে। কারণ তোমরা ওখানে পরীক্ষা যখন দেবে, মানে ধরো অ্যাপে তো ক্লাসের ভিডিওগুলো থাকবে,
সঙ্গে প্রতিটা পার্টের নোটস থাকবে এবং প্রতিটা পার্টের মক টেস্ট থাকবে। এই মক টেস্টের মধ্যে তোমরা প্রশ্নগুলো পাবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, মানে মক টেস্টের মধ্যে প্রত্যেকটা ভাগ পার্ট কোশ্চেন থাকবে? প্রত্যেকটার মধ্যে ভাগ ভাগ প্রশ্ন থাকবে। এবার পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার পর তুমি সঙ্গে সঙ্গে ওখান থেকে রেজাল্টও দেখতে পাবে এবং ধরো পরীক্ষাটা যেই কমপ্লিট করবে, কমপ্লিট করার পর ওখানে সলিউশন বলে একটি অপশন পাবে, যে সলিউশনে হাত দিলে তুমি ধরো যে প্রশ্নের উত্তরগুলো ভুল দাগ দিয়েছো সেগুলো তুমি দেখে নিতে পারবে সঠিক উত্তর কি হবে, তাহলে সেগুলো তোমার একেবারে পড়াও হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম ভাবেই প্রতিটা টপিক থাকবে, ঠিক আছে? ম্যাম ব্যাকরণটাও তো কভার করা যাবে পরীক্ষার আগে তো পুরো? একদম, ব্যাকরণটা গতদিন তোমাদের অমরেশ স্যার ক্লাস নিয়েছিলেন এবং তোমাদের ব্যাকরণের ভিডিও আমরা আমাদের ইউটিউবটাতে যদি তোমরা গিয়ে দেখো, ব্যাকরণ উনিই করান এবং ব্যাকরণের প্রচুর ক্লাস ওনার দেওয়া আছে। তোমরা অনেকেই ব্যাকরণের ডেমো ক্লাস ইউটিউবে পেয়ে যাবো? হ্যাঁ, ব্যাকরণের হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, গিয়ে পেয়ে যাবে। এবং যদি আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের লিংক গেছে, সেখানেও একটা ব্যাকরণের ডেমো ক্লাস আছে, ঠিক আছে ম্যাম? ম্যাম আপনাদের পিডিএফ কিছু প্রিন্ট আউট করতে পারি না বাইরে। একজন বলো, একজন। বলছি ম্যাম আপনাদের পিডিএফ গুলো কিছু প্রিন্ট করতে পারি না। হ্যাঁ, প্রিন্ট করা যাবে না। পিডিএফ তোমরা অ্যাপ থেকে পড়তে পারবে, কিন্তু যে মানে প্রিন্ট আউটটা তোমাদের দরকার হবে, ওই হার্ড কপিটা আমরা বাড়ি পাঠিয়ে দেবো তোমাদেরকে। সেটা 15 তারিখের পর, 15 তারিখ আমরা কনফার্ম জানাবো, ঠিক আছে? ম্যাম একটু শুনুন, বলো। আজকে যেটা পড়ালেন এর তো পিডিএফ দেওয়া নেই। হ্যাঁ, তোমাদের আধুনিকের পাঠটা তো তোমাদের এখনো অন হয়নি, তোমাদের প্রাগাধুনিক সাহিত্য চলছে, তো প্রাগাধুনিক সাহিত্য কমপ্লিট হলেই আধুনিক সাহিত্যের প্যাটা অন হবে, ঠিক আছে? এটা কবে থেকে দেবেন ম্যাম? প্রাগাধুনিক সাহিত্য কমপ্লিট হোক, তোমাদের নিউ রুটিন দেওয়া হবে এই মাসের, তো তখন তোমাদের বলে দেওয়া হবে, ঠিক আছে? আর মাসিক ফিজটা কত করে পাবো ম্যাম? মাসিক ফি হয়নি, ফিজটা বলে দেবেন। কেউ যদি মানে ফিজ হচ্ছে, আচ্ছা একজনের কথা শুনি। ফিজ হচ্ছে টোটাল 9 to 12 এর ক্ষেত্রে 2199, যেখানে অ্যাডমিশন ফিজ হচ্ছে 999, ঠিক আছে? মানে ওই 2199টাই তোমরা 3টে ইনস্টলমেন্টে ভাগ করে দিতে পারবে। 999 হচ্ছে অ্যাডমিশন ফিজ, আর পরবর্তী 2 মাসে 600 করে দিতে হবে। এবার যদি তোমরা অনলি 9-10 এর জন্য নাও, সেক্ষেত্রে তোমাদের একই অ্যাডমিশন ফিস সেম থাকবে, শুধু পরবর্তী 2 মাসে তোমাদের 500 করে দিতে হবে, ঠিক আছে? তাহলে ম্যাম 9 to 11 12টা যদি নেই ম্যাম, তাহলে ম্যাম ওই ক্লাসগুলো কি মানে ভাগ করে দেওয়া হবে তো? কারণ 12 এর কিছু বেসিক সংযুক্ত করা হয়েছে, সিলেবাসের মধ্যে কিছু অন্তর্ভুক্ত রয়েছে। যেগুলো পার্ট এক্সট্রা আছে প্রতিটা ক্লাসই এক্সট্রা করানো হবে। তাহলে ম্যাম আমি যদি 9 to 12 পড়ি তাহলে ম্যাম সপ্তাহে কটা ক্লাস পাবো? 9 to 12 এর ক্ষেত্রে সপ্তাহে 4 দিন ক্লাস হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমরা যে ক্লাসগুলো করবে, ধরো 12 এর ক্ষেত্রে তো এক্সট্রা থাকছে তোমাদের টেক্সট গুলো, আর অল্প কিছু পার্ট, অন্যান্য দিকের অল্প কিছু পার্ট এক্সট্রা থাকছে, বাদ বাকি সেম। হ্যাঁ, আর বাদ বাকি তো সেম। এবার প্রথম দিকে তো তোমাদের টোটালটা 9-10 এর জন্য যেটা পড়তে হবে, 11-12 এর জন্য সেটা পড়তে হবে, তাই না? ম্যাক্সিমামটাই তো সেম। তাহলে সেটা আগে কভার করতে হবে, সেটা আগে পড়ে নিয়ে তারপরে তো আমরা ওই পার্টে যাবো, একটা করে কভার করব, তাই তো? আচ্ছা, ঠিক ঠিক। তাহলে ম্যাম আমি যোগাযোগ করবো কার সাথে ম্যাম? মানে আপনাদের কোন টাইম হবে? আমি ফোন নাম্বার বলে দিচ্ছি তোমাদেরকে, এই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। হোয়াটসঅ্যাপ বা ফোন কল করতে পারো, লিখে নাও একটু, আমি বলে দিচ্ছি। 700-1739-646, এই ফোন নম্বরে 700-1739-646, ঠিক আছে? আরো একবার বলছি, 700-1739-646, ঠিক আছে? এই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করে নিতে পারো। অবশ্যই যারা ভর্তি হতে চাও 5 তারিখের আগে ভর্তি হয়ে যাবে, কারণ 5 তারিখের পর কিন্তু ফিস বাড়বে।
সেই রকমই আমাদের মানে আলোচনা হয়েছে। তো 5 তারিখের পর কিন্তু এই অফার নাও থাকতে পারে, ঠিক আছে? তো যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু মানে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আর কিছু বলার থাকবে না। তো যাই হোক, ভালো লাগলো আজকে তোমাদের সাথে ক্লাস করে। আর তাহলে পরবর্তী হ্যাঁ ম্যাম তাহলে বুধবার থেকে ম্যাম ক্লাস শুরু হবে ম্যাম, মানে নতুন করে ক্লাস যেটা। হ্যাঁ 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 5 তারিখ বুধবার নয়, বৃহস্পতিবার পড়ছে সম্ভবত। 5 তারিখ ক্লাসের সময়টা ম্যাম রাত্রি হবে তো? রাত্রি 9টায় ক্লাস হবে, ঠিক আছে? রাত্রি 9টা থেকেই ক্লাসগুলো থাকবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আজকে আর কারোর কিছু বলার আছে? হ্যাঁ হ্যাঁ, শুভরাত্রি। হ্যাঁ, গুড নাইট ম্যাম। গুড নাইট ম্যাম।